হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা অবশ্যই থাম্বনেল দেখে আন্দাজ করতে পারছো যে ভিডিওটা কি হতে চলেছে। ভিডিওটা তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে, বিশেষ করে যারা প্রেগনেন্ট মহিলা রয়েছে তাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওটা। তো আমি তো তোমাদের সামনে ফার্স্ট ইউএসজি রিপোর্টটা শেয়ার করেছিলাম, তো তোমরা অনেকেই দেখেছো। তো যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নিও, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রেগনেন্সিতে করা একটা গুরুত্বপূর্ণ স্ক্যানের ব্যাপারে, যেটা হচ্ছে এনটি স্ক্যান। এটা মেনলি 11 to 14 উইক্সের মধ্যে করতে হয়। এটা অপশনাল, চাইলে তোমরা করতেও পারো আবার নাও করতে পারো। কিন্তু তোমরা তো জানো এখন মেডিকেল সায়েন্স অনেকটা উন্নত হয়েছে, সেই জন্য বেশিরভাগ ডাক্তাররাই এই টেস্টটা রিকমেন্ড করে বাচ্চার ডাউন সিনড্রোম আছে কিনা সেটা দেখার জন্য। তো মোটামুটি এনটি স্ক্যানে তোমাদের খরচা পড়তে পারে 1800 থেকে 2000-এর মধ্যে। আর এনটি স্ক্যানের সাথে আর একটা ডাক্তাররা টেস্ট দেয়, যেটা হচ্ছে ব্লাড টেস্ট, যেটা হচ্ছে ডাবল মার্কার, ন্যাচারালি ডাবল মার্কার দেয়। তারপর যদি তোমাদের টেস্টে যদি ডাউন সিনড্রোম আসে, তাহলে ডাক্তার আর একটা স্ক্যানের জন্য তোমাদের বলতে পারে, মানে ব্লাড টেস্ট, স্ক্যান নয় ওটা আর কি, ব্লাড টেস্ট। এটা হচ্ছে এনআইপিটি টেস্ট। এটাতে মোটামুটি তোমাদের 99% সিওরিটি থাকবে যে বাচ্চা ডাউন সিনড্রোম আছে কি নেই। ওটা তোমাদের এনটি স্ক্যানের রিপোর্টের সাথে ব্লাড টেস্ট রিপোর্টটা মিলিয়ে ক্যালকুলেট করে একটা ভ্যালু ওরা দেয়। ওখানে বিভিন্ন রকমের ক্রোমোজোমের কী স্ট্রাকচার কি আছে ওগুলো সব দেওয়া থাকে। তো সেটা অনেকে যদি চলে আসে এনটি স্ক্যানের প্রবলেম, তো সেখানতে তোমরা চাইলে করতে পারো। কিন্তু এনআইপিটি টেস্টটা কিন্তু অনেকটা কস্টলি, যেটা মোটামুটি 20,000 অ্যাবাভের ওপরে হয়, যেটা তোমাদের প্লেস টু প্যালেস ভ্যারি, যেটা মোটামুটি 15 থেকে 20,000-এর মধ্যে হয়। এবার তোমাদের আসে এনটি স্ক্যান নিয়ে। এনটি স্ক্যানে মেনলি কি দেখা হয়? এনটি স্ক্যানে মেনলি দেখা হয় নিউকাল থিকনেস। নিউকাল থিকনেস বলতে এই যে ঘাড়ের বা বেবির ঘাড়ের পিছনে একটা লিকুইড থাকে, সেই লিকুইডটা থিকনেস মেজার করা হয়। যে মেজারমেন্টটা হয় 2.9-এর নিচে থাকতে হয়। 2.9-এর অ্যাবাভে থাকলে তোমাদের ডাক্তাররা বলবে যে ডাউন সিনড্রোম থাকতে পারে। তো ডাউন সিনড্রোম যদি থেকে থাকে, সেখানে তো তোমাদের বললাম এই যে দু রকমের ব্লাড টেস্ট ডাক্তার দিতে পারে, যার মধ্যে এনআইপিটিটা হচ্ছে তোমাদের 99% সিওরিটি দেবে যে আদৌ বাচ্চা ডাউন সিনড্রোম আছে না নেই। আর ডাবল মার্কার টেস্ট যেটা, সেটা তোমাদের অতটা সিওরিটি দেয় না, তবে একটা নর্মাল মোটামুটি বোঝা যায় ব্লাড টেস্ট করে যে আছে বা নেই এরকম একটা। তো তোমাদের যেটা ডাবল মার্কার টেস্ট বললাম, ওখানে তোমাদের মোটামুটি 60 থেকে 70% সিওরিটি দেয় ডাক্তাররা। তো এবার যারা চাও তারা এনআইপিটিও করে দেখে নিতে পারো, আর যারা এনআইপিটি করতে চাও না তারা অবশ্যই ডাবল মার্কার টেস্টটা করতে পারো। আর একটা মেনলি দেখা হয় এনটি স্ক্যানে এই যে ন্যাজাল থিকনেস, এই যে বাচ্চার ন্যাজাল বোনটা ভিজিবল আছে কিনা। ন্যাজাল বোন, যাদের ডাউন সিনড্রোম থাকে তাদের ন্যাজাল বোনটা কিন্তু ভিজিবল থাকে না। মানে ডাউন সিনড্রোম হচ্ছে এক রকমের অ্যাবনর্মালিটি, যেটা বাচ্চার মধ্যে আছে কিনা সেটা দেখা হয়। দেখো এখানে আমার পিইউএ যেটা রয়েছে, মানে যবে আমি করেছি সেটা হচ্ছে 12 উইক্স 4 ডেজ, মানে আমি 12 উইক্স 4 ডেজে স্ক্যানটা করেছিলাম। তো আমার যেটা এনটি এসেছে, তো দেখো সেটা হচ্ছে 1 মিলিমিটার। তোমাদের তো বললাম 2.9-এর কম আসা দরকার। তো 2.9-এর কম এলে সেটা ঠিক আছে, মানে আমার তো 1 মিলিমিটার এসেছে, মানে আমার রিপোর্টে এনটিটা ঠিকই ছিল। ন্যাজাল থিকনেস মানে আমার নাজিভেল ছিল, যে ছিল 1.3 মিলিমিটার। এছাড়াও তোমাদের তো বললাম যে আমি ফেটাল হার্ট রেটটাও বলবো। আমার বেবির ফেটাল হার্ট রেট এসেছিল 167 বিটস পার মিনিট, যেটা আমার আগে তোমাদের তো বলেছিলাম আগে ফার্স্ট ইউএসজিতে একটু বেশি এসেছিলো, এটাতে একটু কম এসেছে। এবার আস্তে আস্তে হার্টবিটটা কমতে থাকে, প্রথমে বেশি থাকে তারপর কমতে থাকে। দেখো আমার রিপোর্ট অনুযায়ী কিন্তু আগের থেকে অনেকটা কমেছে। এরপর তোমাদের তো প্লাসেন্টা আগেই বলেছিলাম যে আমার প্লাসেন্টা ছিল পস্টেরিয়রলি,
তো এবারেও সেই প্লাসেন্টা এসছে, মানে প্লাসেন্টার কোনো পরিবর্তন হয়নি। মেন যেটা আমার প্রবলেম এসেছিলো এই যে আমার ইউট্রেন আর্টারিজে পিআই লেভেলটা খুব বেশি ছিল। মোটামুটি একটাতে রাইটে ছিল 2.2 আর লেফটে ছিল 2.9। তো এটা বেশি থাকা মানে হচ্ছে যে আমার বডি থেকে যে বাচ্চার বডিতে যে ব্লাডটা সার্কুলেট হচ্ছে সেটা কম ফ্লো হচ্ছে। তো এটার জন্য বেবির গ্রোথটা একটু কম হতে পারে, সেই জন্য ডাক্তার আমাকে ইকোস্প্রিন রিকমেন্ড করেছে। এটা ইকোস্প্রিনটা খেলে কি হবে, আমার রক্তটা যেটা আছে সেটা তরল হবে, তো ব্লাড ফ্লোটা তখন বেড়ে যাবে, তাহলে এই প্রবলেমটা একটু সলভ হবে। তো ডাক্তার আমাকে বলেই দিয়েছে ইকোস্প্রিন মিস করা যাবে না, তাতে আমি অন্য ওষুধ মিস করলেও মিস করতে পারি, কিন্তু আমার ইকোস্প্রিন কোনোদিনই মিস করা যাবে না। এটা মোটামুটি আমাকে 32 থেকে 34 উইকস পর্যন্ত এটা খেতে হবে। ইকোস্প্রিন খাওয়ার সময় অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে যেন হাত বা পা কোথাও কেটে না যায়। কেটে গেলে কিন্তু যেহেতু ব্লাডটাকে তরল করে দেয়, সেজন্য ব্লাড ফ্লো বন্ধ হতে চায় না, অনেক ব্লাড বেরিয়ে যেতে পারে। সেজন্য চেষ্টা করবে যে হাত যেন কোথাও কেটে না যায় বা বডির কোনো পার্টই যেন কেটে না যায়, তাহলে কিন্তু রক্ত বন্ধ হতে চাইবে না চট করে। তো তোমাদের সাথে তো আমার পুরো রিপোর্টটা শেয়ার করলাম, আশা করি যারা প্রেগনেন্ট রয়েছে তাদের হেল্প হবে। এছাড়াও যারা প্রেগনেন্ট নও অবশ্য ভিডিওটা দেখছো, তারা তোমাদের ফ্যামিলিতে যদি কেউ প্রেগনেন্ট থাকে অবশ্যই তাকে শেয়ার করে দিও। তো চলো আজকের মতন বাই বাই। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে। তো অবশ্যই পাশে থেকো। তো আজকের মতন বাই। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও। টাটা।